আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো আর শুনতে চলে এসেছো আমাদের অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে 3টি ঘটনা, এবং 3টি ঘটনা জাস্ট দুর্দান্ত, তোমাদের দারুণ লাগতে চলেছে। আমি একদম কথা বাড়াবো না, তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো জানি। লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না, কারণ আমি জানি তোমরা সেগুলো অলরেডি করে দিয়েছো। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করছি তুমি আর নেহাদি খুব ভালো আছো। আমি বাংলাদেশ থেকে বলছি। সঙ্গত কারণে আমি আমার প্রকৃত নামটি উল্লেখ করতে চাইছি না বা প্রকাশ করতে চাচ্ছি না। ঘটনাটি বলার সময় আমায় রাজশ্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। এবারে ঘটনাটা শুরু করছি। ঘটনাটা যে সময়ের, তখন ছিল 2020 সালের জুন মাস। কোভিডের কারণে সেই সময় কলেজ বন্ধ থাকায় আমার প্রায় প্রতিদিন ঘুমোতে অনেক রাত হয়ে যেত। আমার এই অভ্যেসটার জন্য বারবার করে শুয়ে পড়ার পরও মা জিজ্ঞাসা করতেন ঘুমিয়েছি কিনা বা আর কত দেরি করব। তখন আমিও বলে উঠতাম এই তো ঘুমিয়ে যাব, তারপর আবার ফোন দেখতে থাকতাম। যা হয় আর কি, ছুটি থাকলে আমিও তাই করতাম। এবারে আমি একটু আমার রুমের বর্ণনাটা দিয়ে দিই। আমার বিছানার সাথেই হলো জানালা, আর জানালার পরে বাইরে উঠোনের মতো খালি জায়গা। আমার রুম থেকে বেরিয়ে ডান দিকে গেলে আমার বাবা মায়ের রুম, আর আমার রুমের ভেতর দিয়ে আর একটা ছোট রুম আছে, সেটা এমনিই খালি থাকে। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেই ছোট ঘরের ভেতর দিয়ে আর একটা দরজা আছে বা দরজা আছে। সেই দরজাটা দিয়ে সরাসরি ওই খালি উঠোনটাতে বের হওয়া যায়। যেদিনকার ঘটনা বলছি সেদিন তখন অলরেডি 2 বার মা আমাকে ঘুমানোর জন্য বলে ফেলেছে। আমিও উত্তর দিয়েছি আচ্ছা যা ঘুমোচ্ছি। এরপর যথারীতি আমি আবার ফোন দেখছি। তখন রাত আনুমানিক 2:30 বা 3টে হবে, কারণ ফোন তো আমার হাতেই ছিল, আমি সময় দেখতে পাচ্ছিলাম। হুট করে স্পষ্ট শুনলাম আমার মা আমাকে ডেকে উঠেছে স্ত্রী বলে। আমি অবাক হয়ে জাস্ট উঠে বসে যাই। আবার ডাক ভেসে এলো, এই শ্রী, এদিকে আয় তো। আমি তখন একদম স্পষ্ট বুঝতে পারলাম এই ডাক আমার ঘরের ভেতর থেকে না, জানালার বাইরে থেকে উঠোনের দিক থেকে আসছে। আমি কিছুটা আতঙ্কিত হয়েই জানালাটা একটু খুলে বাইরে দেখার চেষ্টা করলাম। চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল আমার চোখে অস্বাভাবিক কিছুই পড়েনি। আমি অনুভব করলাম বাইরে একটা ঝিম ধরা ঠান্ডা বাতাস, আর বাতাসে একটা বোটকা গন্ধ। সেদিন আমি সাথে সাথে শুয়ে পড়ি। পরদিন সকালে উঠে এই ডাকের কথা মাকে জিজ্ঞাসা করাতেই মা বলে, কই না তো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমি তো অত রাতে ডাক দেইনি। কথাটা শুনে ভয়ে কিছু একটা আমার গলায় দলা পাকিয়ে আসছিল, কিন্তু তবু সেদিন আমি মাকে কিছুই বলিনি। ঘটনাটা সেখানেই শেষ হয়ে গেলে হয়তোবা নিজের মনের ভুল ভেবেই ভুলে যেতাম সব। এরপর কেটে গেছে 3-4টে দিন। সেদিন রাতে আমি একটু আগেই শুয়ে পড়েছিলাম, কিন্তু আমার হুট করে ঘুমটা ভেঙে গেল। মনে হলো জানালায় কেউ নক করছে। এরপর 1-2 মিনিট সব নিস্তব্ধ। এবার স্পষ্ট বুঝতে পারলাম জানালার মধ্যে কেউ নক করছে খুব জোরে। সাথে সাথেই এবার উঠোনের দিকের দরজায় নক শুরু হলো। কয়েক সেকেন্ডের মধ্যে সেই নক যেন লাথিতে পরিণত হলো। স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ বড় বড় নখ দিয়ে অনেক শক্ত করে আঁচড় দিচ্ছিল। আওয়াজ পাওয়া যাচ্ছিল দরজায়। নখের আঁচড় এবার শুরু হলো জানালায়। মনে হচ্ছিল খুব ভারী কিছু দিয়ে জানালার দুটো কপাটে চাপ দেওয়া হচ্ছে, যেন ভেতরের দিকে খুলেই যাবে। কিছুক্ষণের মধ্যে সেই দরজায় আঘাত আর আঁচড় ছোট ঘরের দরজায় শিফট হয়। আমি ভয়ে একদম কুঁকড়ে গিয়েছিলাম বিছানার মধ্যে। মনে হচ্ছিল যেন একদম নড়তে পারছি না, হাত পা একটু নাড়াতে পারছি না। ভয়ে আমার কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল।
আমি যে বিছানা থেকে নেমে লাইটটা জ্বালাবো বা কাউকে ডাক দিব, আমি পারছিলাম না। কিছুক্ষণের মধ্যে ঘটনাটা আরও ভয়াবহ অবস্থায় রূপ নিল। একই সাথে একই রিদম মেনটেন করে প্রত্যেকটা জানালা দরজায় একসাথে একই রকম লাথি, চাপ দেওয়ার আঁচড় পড়তে লাগলো। ওই মুহূর্তটা এত ভয়াবহ ছিল, মনে হচ্ছিল আমি আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্করতম কিছু মুহূর্ত কাটাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম খুব খারাপ কিছু একটা আছে, যে খুব ঘরে ঢুকতে চাইছে কিন্তু ঢুকতে পারছে না। আমি তখন এটাই ভাবছিলাম, আমার জানালায় দরজায় এত আওয়াজ হচ্ছে, আমার বাবা মা কি কিছুই শুনতে পারছে না? এরপর আমি হনুমান চালিসা পড়তে শুরু করি। হনুমান চালিসা পড়তে শুরু করার কয়েক মিনিটের মধ্যে আওয়াজটা থেমে যায়, হুট করে থেমে যায়। তখন মনে হলো নিস্তব্ধ প্রকৃতিও যেন হুট করে জেগে উঠল। বিভিন্ন রকম আওয়াজ আমি শুনতে পাচ্ছি, কিন্তু এতক্ষণ আমি বাইরের কোনো ধরনের কোনো আওয়াজ পাইনি। পরদিন সকালে উঠে আমি ঘটনাটা সবার সাথে শেয়ার করি, কিন্তু অবাক করার বিষয় হলো মা বাবা কোনো আওয়াজ পায়নি। কিন্তু লক্ষ্য করলাম এইসব শুনে অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে আমার বাবা মা। মনে হচ্ছিল ওনারা কিছু জানেন। তখন আমি জোর দিয়ে চেপে ধরি যে আমাকে বলতেই হবে, কি জানো তোমরা? বাবা তখন বলতে শুরু করেন। এবার বোঝার সুবিধার্থে আমি বাবার ভূমিকায় বলছি। শোন, তবে প্রথম যখন এইরকম একটা ঘটনা ঘটে তখন আমি স্কুলে পড়ি। হুটহাট করে দেখা যেত কোনো একদিন বাড়ির বাইরের দিকের প্রত্যেকটা জানালায় একটা করে থাপ্পড় পড়ত। এর নির্দিষ্ট কোনো সময়সূচি ছিল না, যে কোনো মাসের যে কোনো বারেই রাতে হঠাৎ করে এই আওয়াজটা হতো। প্রথম দিকে ভয় পেলেও পরবর্তীতে বিষয়টাকে আমরা তো এত পাত্তা দিতাম না, যেন অনেকটা অভ্যাসের বিষয় হয়ে গিয়েছিল। আমরা এটাই ভাবতাম যে আওয়াজ হচ্ছে হোক, কোনো ক্ষতি তো হচ্ছে না। এরই মাঝে আমার এক মামা এলেন ঘুরতে। আমাদের এই ঘটনা শুনে তো মামার বিস্ময়ের শেষ নেই, যেন উনি বের করেই ছাড়বেন এটা কি হচ্ছে বা কে করছে। উনি খুব জোর গলায় আমাদের যুক্তি দিলেন যে এটা অবশ্যই কোনো খারাপ লোকের কাজ, সে হয়তো আমাদের এই ভিটে ছাড়া করতে চাইছে। মামার জবরদস্তিতে প্রায় প্রতিদিন রাত 1:30 থেকে 2টা পর্যন্ত আমরা জানালার কপাট অল্প খুলে বসে থাকতাম, বসে অপেক্ষা করতাম, তারপর আবার ঘুমিয়ে যেতাম। এভাবে 3-4 দিন চলে গেল, সেরকম কোনো ঘটনা আর ঘটল না। সেদিন ছিল পঞ্চম রাত। তখন মামার আগ্রহে কিছুটা ভাটা পড়েছে, তার এই নিয়ে মামার সাথে আমি আর ভাই খুব হাসি মজা করছিলাম। তবুও যথারীতি মামা জানালা খুলেই বসেছিল। মামা হুট করে বলে উঠল, এই চুপ চুপ। লক্ষ্য করলাম মামার কণ্ঠে কিছুটা আতঙ্ক আর ভয়। মামা ফিসফিস করে বলে উঠল, দেখ দেখ, ওই আম গাছটার নিচে দেখ, কি যেন একটা দাঁড়িয়ে আছে না? আমি আর ভাই দেখার চেষ্টা করলাম। চাঁদের আলো মেঘে ঢাকা যাওয়ায় তখন অনেকটা অন্ধকার গাছের নিচটা। তবুও মনে হলো একটা পুরুষ আকৃতির অবয়ব যেন দাঁড়িয়ে আছে, যার নিম্নাঙ্গে সাদা কিছু একটা জড়ানো, কিন্তু ওপরটা যেন পুরো অন্ধকার। তবে মনে হচ্ছিল সে বেশ লম্বা। আর একটা জিনিস খেয়াল করলাম, গাছের দুটো ডাল থেকে লিকলিকে কি যেন আবার ঝুলছে। চাঁদের আরও আড়াল করা মেঘ যেন খুব দ্রুতই সরে যাচ্ছিল, আর আমাদের কাছে একটু একটু করে শরীরটা যেন দৃশ্যমান হয়ে উঠছিল। তবে চাঁদের আলোতে আমরা যা দেখেছিলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম ওই অবয়বের মাথা ছিল না, ওর বুকের মধ্যে 2টা চোখ জলজল করছে, আর যেগুলোকে লিকলিকে কিছু মনে করেছিলাম ও দুটো তার হাত। সে যেন হাত দুটো আম গাছের ডালে ওইভাবে রেখে হাতের ভরে দোল খাচ্ছিল। শুনে মনে হতে পারে ঘটনাটা হয়তোবা অনেকক্ষণ ধরে আমাদের সাথে হয়েছে, কিন্তু না, আমরা সর্বোচ্চ 1 বা 1.5 মিনিটে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছিলাম। মামা না থাকলে আমরা 2 ভাই হয়তো অজ্ঞান হয়ে যেতাম, চিৎকার করতাম। মামা তখনই বলে উঠল, একদম চুপ, বুঝতে দেওয়া যাবে না যে আমরা ওকে দেখছি। যদিও বুঝে ফেলে তাহলে আমাদের ক্ষতি করবেই। মামা সন্তপর্ণে জানালাটা বন্ধ করে আমাদের নিয়ে শুয়ে পড়েছিল সেদিন। ভয়ে যখন চোখ বন্ধ করে গুটিসুটি হয়ে শুয়ে আছি,
ঠিক তখনই বাইরের প্রত্যেকটা দরজায় ধূপ করে একটা আঘাতের আওয়াজ হলো। সেই একই আওয়াজ। আমাদের তখন আর বুঝতে বাকি রইল না এই আওয়াজ কার মাধ্যমে হয়। সেদিন রাতেই আমার আর ভাইয়ের প্রচণ্ড জ্বর উঠল। ভয় মামাকেও গ্রাস করেছিল অনেকটা। তোর দাদু ঠাম্মাকে মামা সব কিছুই জানায়। তারপর আমাদের পার্শ্ববর্তী এক মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পুরোহিত কাকুকে সব বিষয় জানানোর পর তিনি বলেছিলেন, এই পিশাচটা হয়তো তোমাদের ভিটেতে অনেক আগে থেকেই থাকে। তোমরা ওকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যেও না। ও হয়তো তোমাদের ক্ষতি করবে না, কারণ ক্ষতি করার হলে অনেক আগেই ক্ষতি করতে পারত। তখন বাবা পুরোহিত কাকুকে জিজ্ঞাসা করেছিল, ওকে কি কখনোই এই ভিটে থেকে সরানো যাবে না? কাকু তখন বলেছিল, সময় হলে ও নিজে থেকেই চলে যাবে। তারপর তো আস্তে আস্তে অনেক বছর কেটে গেল। আমি বিয়ে করলাম, সংসার বড় হলো। কিন্তু তোর জন্মের পর থেকে এত বছর তো মনে পড়ে না আর এই ধরনের ঘটনা ঘটেছে। এতটুকু বলেই বাবা থামলেন। বুঝলাম সেদিন রাতের আতঙ্কের ভয়াবহতা এখনো বাবার কণ্ঠে একই রকম ভয় নিয়েই ফুটে উঠল। বাবা আমার মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না মা, এগুলো অনেক আগের কথা। এখন কি আর সেই সব আছে? আমিও শুনে একটু মলিন মুখে হেসে উঠলাম, কিন্তু বুঝে উঠতে পারলাম না এত বছর আগের ঘটনার পুনরাবৃত্তি এখন আবার কেন হচ্ছে। এমনও তো না যে আমি আগের ঘটনা জানতাম, জেনে হ্যালুসিনেট করেছি। কিন্তু এরপর একই রকম ঘটনা আরও ঘটেছে। যদিও এখন ঘটনার তীব্রতা অনেকটাই কম, তবু যেন মাঝে মাঝে রাতের বেলা নিস্তব্ধতার মাঝে মনে হয় কেউ খুব মৃদুভাবে নক করছে জানালায়, নখ দিয়ে আঁচড় দিচ্ছে জানালায়। মনকে বুঝ দেওয়ার চেষ্টা করি যে সে আগের উঠোন বা আম গাছ তো এখন আর নেই, সেখানে ঘর উঠে গেছে। তবুও অবচেতন মনের এক কোণায় বলে ওঠে যে হয়তো আজও এখানেই আছে। তো অমিতদা, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তো ভৌতিক কথা পরিবারে পড়ে শোনাবে। আমার কাছে আরও অনেক ঘটনা আছে। ঘটনাটি পছন্দ হলে তাহলে আমি তোমাকে আরও লিখে পাঠাবো। ইতি, রাজশ্রী। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম একটা ঘটনা। ঘটনাটা কিন্তু খুব ভয়ঙ্কর। এরকম ঘটনা শুনতে হয়তো আমাদের খুব ভালো লাগে, কিন্তু যাদের সাথে ঘটে তারা জানে এই ঘটনার আসল মজাটা কোথায়। তারা বুঝতে পারে এই ঘটনা তাদের জীবন কতটা পাল্টে দিয়েছে। আমরা যারা শুনেই এতটা ভয় পাই, তাহলে ভাবো যাদের সঙ্গে ঘটছে তারা কতটা ভয় পেতে পারে। তো তোমাদেরও যদি এমন ঘটনা জানা থাকে বা তোমাদের সাথে ঘটে থাকে বা এমন কারোর সাথে ঘটেছে সেই ঘটনা তোমরা জানো, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। আজকের এই ঘটনাটা পাঠিয়েছেন একজন ভদ্রলোক। নিজের নাম ও পরিচয় গোপন রাখার জন্য অনুরোধ করেছেন। আমি তাকে অন্য একটা নামে উল্লেখ করব না, কারণ তিনি স্পষ্ট বলেছেন কোনো কাল্পনিক নামও ব্যবহার করতে চান না। ঘটনাটা প্রায় 8 বছর আগের। তখন তিনি সদ্য বিয়ে করেছেন। স্ত্রীকে নিয়ে শহরের এক তুলনামূলক নতুন আবাসনে ভাড়া থাকছেন। জায়গাটা খুব নামকরা নয়, আবার খুব নির্জনও নয়। 4 তলা একটা বিল্ডিং, প্রতিটা তলায় 2টো করে ফ্ল্যাট। লিফট ছিল, কিন্তু অনেক সময় কাজ করতো না। করিডোর লম্বা আর একটু চাপা ধরনের। দিনের বেলায় স্বাভাবিক মনে হলেও রাতে অদ্ভুত নীরব হয়ে যেত। তিনি আর তার স্ত্রী 2য় তলায় উঠেছিলেন। ফ্ল্যাটটা পরিষ্কার, রং করা, জানালায় গ্রিল, কাঠের মজবুত দরজা, আর দরজার পাশে একটা সাধারণ ইলেকট্রনিক কলিং বেল। প্রথম দিনগুলো খুব স্বাভাবিক কেটেছিল। নতুন সংসার, নতুন জায়গা, নতুন রুটিন। অফিস থেকে ফিরে তিনি চা খেতেন, টিভি দেখতেন, তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়তেন। কিন্তু ফ্ল্যাটে ওঠার 4র্থ বা 5ম রাত থেকে একটা অদ্ভুত ঘটনা শুরু হয়। সেদিন রাত প্রায় 2টো নাগাদ হঠাৎ কলিং বেল বেজে ওঠে। খুব জোরে না, একবার টুং করে। ঘুমের মধ্যে প্রথমে বুঝতে পারেননি,
কিন্তু দ্বিতীয়বার বেজে উঠতেই তিনি উঠে বসেন। স্ত্রীও জেগে ওঠেন। এত রাতে কে আসতে পারে, এই ভেবেই তিনি দরজার দিকে এগিয়ে যান। পিপহোল দিয়ে তাকিয়ে দেখেন করিডোর ফাঁকা, লাইট জ্বলছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তবুও নিশ্চিত হতে দরজা খুলে বাইরে বের হন। লিফটের সামনে পর্যন্ত যান, সিঁড়ির দিকে তাকান। কোনো শব্দ নেই, কোনো পায়ের আওয়াজ নেই। তিনি ভেবেছিলেন হয়তো কেউ ভুল করে বেল চেপে পালিয়েছে, তাই বিষয়টা নিয়ে বেশি ভাবেননি। কিন্তু পরের রাতেই একই সময়ে প্রায় 2:10 আবার একইভাবে বেলটা বেজে ওঠে। এবার তিনি সঙ্গে সঙ্গে দরজায় না গিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করেন যদি আবার বাজে, কিন্তু না, একবারই বেজে থেমে যায়। দরজা খুলে দেখেন আবারও কেউ নেই। পরদিন সকালে পাশের ফ্ল্যাটের বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলে তিনি বলেন তিনি কিছু শোনেননি, বরং অবাক হয়ে বলেন এত রাতে কেউ আসবে কেন। তখনও তিনি ভেবেছিলেন হয়তো বেলের সুইচে সমস্যা, তাই একদিন অফিস থেকে ফিরে ইলেকট্রিশিয়ান ডেকে আনেন। সে এসে বেল খুলে দেখে, তার পরীক্ষা করে, বলে সব ঠিক আছে, কোনো শর্ট সার্কিট নেই, সুইচে কোনো ঢিলা নেই। তখন তিনি একটু অস্বস্তি বোধ করলেও যুক্তি দিয়ে নিজেকে বোঝান যে হয়তো কারোর দুষ্টুমি। কিন্তু তৃতীয়, চতুর্থ, পঞ্চম রাতেও একই ঘটনা ঘটতে থাকে। কখনো ঠিক 2টোই, কখনো 1:50, কখনো 1:55, কখনো 2:30, কিন্তু প্রতিবারই একবার টুং করে, আর প্রতিবারই দরজা খুলে কাউকে পাওয়া যায় না। ধীরে ধীরে এই বিষয়টা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করে। স্ত্রী রাতে ঠিকমতো ঘুমোতে পারতেন না, একটু শব্দ হলেই আঁতকে উঠতেন। তিনি নিজেও গভীর ঘুমে যেতে পারতেন না, মনে হতো কখন আবার বেল বাজবে। একদিন সিদ্ধান্ত নেন বাইরে যে বেল সুইচ আছে সেটাই খুলে ফেলবেন। আবার ইলেকট্রিশিয়ান ডেকে এনে বলেন পুরো সুইচটা খুলে দিতে। ইলেকট্রিশিয়ান সুইচ খুলে তার আলাদা করে টেপ দিয়ে মুড়ে দেন, বলে এখন বাইরে থেকে বেল বাজানোর কোনো উপায় নেই। সেদিন রাতে তারা কিছুটা নিশ্চিন্ত মনে ঘুমোতে যান। কিন্তু রাত 2:10 আবার সেই একই শব্দ, টুং। একবার পরিষ্কার, যেন স্বাভাবিকভাবেই কেউ বেল চেপেছে। তিনি লাফিয়ে উঠে বসেন। কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করেন তিনি স্বপ্ন দেখছেন কিনা, কিন্তু স্ত্রীও তখন সোজা হয়ে বসে আছেন, তার চোখে স্পষ্ট আতঙ্ক। এবার দরজা খোলার আগে তিনি অনেকক্ষণ পিপহোল দিয়ে তাকিয়ে থাকেন, প্রায় 1 মিনিট। তবুও কাউকে দেখা যায় না। দরজা খুলে করিডোরে বেরিয়ে এসে নিচে তাকান, উপরে তাকান, নিস্তব্ধতা ছাড়া কিছুই নেই। এই ঘটনার পর তিনি বিল্ডিংয়ের কেয়ারটেকারের সঙ্গে কথা বলেন। কেয়ারটেকার প্রথমে বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও পরে ধীরে ধীরে বলেন আগের যে ভাড়াটিয়া এই ফ্ল্যাটে থাকতেন তিনি একা মহিলা ছিলেন, খুব বেশি মেলামেশা করতেন না, নাকি মাঝে মধ্যে রাতে দরজা খুলে দেখতেন কেউ বেল বাজিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু সিসিটিভি না থাকায় কিছু প্রমাণ করা যায়নি। তারপর একদিন হঠাৎ তাকে ঘরের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। ডাক্তার এসে বলেন স্বাভাবিক মৃত্যু। কিন্তু সেই ঘটনার পর অনেকেই নাকি এই ফ্ল্যাট নিতে চায়নি। এই কথা শোনার পর তার ভেতরে এক ধরনের চাপা ভয় তৈরি হয়। যদিও তিনি যুক্তিবাদী মানুষ, তবুও যখন বারবার একই সময়ে একইভাবে বেল বাজতে থাকে আর বাইরে কোনো সুইচ নেই, তখন যুক্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এক রাতে তিনি ঠিক করেন বেল বাজলে দরজা খুলবেন না, শুধু ভেতর থেকে শুনবেন। সেদিন রাতেও নির্দিষ্ট সময়ে বেল বেজে ওঠে, কিন্তু তিনি দরজা খোলেন না। কয়েক সেকেন্ড পর মনে হয় যেন দরজার ওপাশে খুব হালকা করে কারোর পায়ের শব্দ, যেন কেউ দাঁড়িয়ে আছে। তারপর নিস্তব্ধতা। তিনি সাহস করে দরজা না খুলে সোজা জানালার কাছে গিয়ে বাইরে তাকান, কিন্তু করিডোরে তো জানালা নেই, সবই বন্ধ দেওয়াল। পরদিন থেকে স্ত্রী অনুরোধ করতে থাকেন যেন অন্য ফ্ল্যাট খোঁজা হয়, কারণ তার মনে হচ্ছিল যাই হোক না কেন এই বাড়িতে কিছু একটা অস্বাভাবিক আছে। তিনি কয়েকদিন চেষ্টা করেন বিষয়টাকে উপেক্ষা করতে, কিন্তু যখন এক রাতে বেল বাজানোর পর দরজার নিচের ফাঁক দিয়ে হালকা ছায়া নড়তে দেখেন,
তখন তিনি সত্যিই ভয় পেয়ে যান, যদিও নিশ্চিত হতে পারেননি সেটা আলো আঁধারের খেলা নাকি সত্যিই কেউ ছিল। এরপর টানা 3 রাত বেল বাজেনি। তারা ভেবেছিল হয়তো সব শেষ হয়ে গেছে, হয়তো বৈদ্যুতিক লাইনের কোনো সমস্যা ছিল যা নিজে থেকেই ঠিক হয়ে গেছে। কিন্তু চতুর্থ রাতে আবার একই সময়ে বেল বাজে। এই শব্দটা যেন একটু দীর্ঘ, যেন আঙ্গুলে একটু বেশি সময় ধরে চেপে রাখা হয়েছে। তিনি দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে ভেতর থেকে জোরে বলেন, কে রে, কে? কোনো উত্তর আসে না। আবার বলেন, কে আছেন বলুন তো, হ্যাঁ কে? তবুও নিস্তব্ধতা। সেই মুহূর্তে তার মনে হয় দরজার ওপাশে কেউ নেই, তবুও এক ধরনের উপস্থিতি আছে, যেন কেউ অপেক্ষা করছে তিনি দরজা খুলবেন কিনা। কিন্তু তিনি দরজা খোলেন না। প্রায় 5 মিনিট পর আবার একবার খুব আস্তে টুং শব্দ হয়, তারপর সব চুপচাপ। এই ঘটনার পর তিনি সিদ্ধান্ত নেন আর দেরি করা যাবে না, অন্য জায়গায় ফ্ল্যাট খুঁজতে শুরু করতে হবে। 1 সপ্তাহের মধ্যে তিনি নতুন জায়গা ঠিকও করে ফেলেন। যাওয়ার আগে রাত পর্যন্ত আর কোনো বেল বাজেনি, যেন হঠাৎ করেই সব থেমে গেছে। যাওয়ার দিন মালপত্র গুছিয়ে তারা যখন দরজায় তালা দিচ্ছিলেন, তখন তার মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে তাকিয়ে আছে, যদিও সেটা নিছকে অনুভূতি হতে পারে। তালা লাগিয়ে যখন তিনি করিডোরে পা বাড়ান, তখন খুব স্পষ্ট করেই বুঝতে পারেন যে কারোর একটা উপস্থিতি আছে। তিনি আর ফিরে তাকাননি, দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যান। পরে বহুবার তিনি চেষ্টা করেছেন যুক্তি দিয়ে বিষয়টা বোঝার। হয়তো ভেতরের কোনো লুজ কানেকশন ছিল, হয়তো পাশের ফ্ল্যাটের কোনো বেল ভুল করে তাদের সঙ্গে বা তাদের ফ্ল্যাটে বা তাদের ঘরে সংযুক্ত ছিল, হয়তো ক্লান্তি আর দুশ্চিন্তা মিলে কানে ভুল শব্দ এসেছে। কিন্তু একাধিকবার স্ত্রী একই সময়ে একই শব্দ শুনেছেন, বাইরে সুইচ খুলে ফেলার পরও বেল বাজা, আর শেষ দিনের সেই তালাবদ্ধ অবস্থায় শব্দ শোনা। এই কয়েকটি প্রশ্নের উত্তর তিনি আজও পাননি। এখন তিনি অন্য জায়গায় থাকেন, বহু বছর কেটে গেছে, জীবনে আর কখনো এমন অভিজ্ঞতা হয়নি। এই ঘটনাটা একেবারে সত্যি, যার কোনো স্পষ্ট ব্যাখ্যা আমার কাছে নেই। আমি জানি না এটা নিয়ে লোকে হাসাহাসি করবে কিনা, সেই কারণেই আমি আমার নামটা এখানে প্রকাশ করছি না। কারণ ভৌতিক কথা আমার পরিচিত অনেক মানুষ শোনে, আমি নামটা বললে আর জায়গার নামটা বললে তারা বুঝতে পারবে ঘটনাটা কে পাঠিয়েছে। তাই আমি আমার নামটা প্রকাশ করতে চাইছিলাম না, আর তুমি প্লিজ নামটা প্রকাশ করো না। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো ঘটনাটা তোমার কণ্ঠে শোনার জন্য। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। আমি জানি তোমাদের ভালো লাগবেই, কারণ এইরকম রহস্যময় ঘটনা শুনতে তোমরা খুব ভালোবাসো। আমি জানি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছো, সাবস্ক্রাইব করে দিয়েছো, কারণ খুব তাড়াতাড়ি আমাদের 1 লক্ষ পরিবার কমপ্লিট করতে হবে। আর আমি জানি তোমরা সেই মিশনে লেগে পড়েছো। আমাদের এই আর্মি লেগে পড়েছে কি করে 1 লক্ষ সাবস্ক্রাইবারে বা 1 লক্ষ পরিবারে পৌঁছানো যায়, কারণ আমি আমার অ্যানালিটিকেই সেটা দেখতে পাচ্ছি। তোমরা এভাবেই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের এই পরিবার খুব তাড়াতাড়ি 1 লক্ষ মাইলস্টোনটা অ্যাচিভ করতে পারে। যাই হোক, সমস্ত ঘটনার ঊর্ধ্বে একটা কথা আমি না বললেই না, সেটা হচ্ছে ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না, তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও বা এন্টারটেনমেন্টের জন্য নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। ঘটনাটা শীতের শেষের দিককার। রাত প্রায় 12:30টার সময় হাসপাতাল থেকে ফোন আসে। একটা ছোট্ট নার্সিংহোমে মৃত্যু হয়েছে, সেখান থেকে মৃতদেহ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। এ ধরনের কেস তার কাছে নতুন ছিল না। রাতের ডিউটিতে মাঝে মধ্যে এমন কল আসতো। তিনি গ্যারেজ থেকে গাড়ি বের করেন, সঙ্গে ছিলেন একজন সহযাত্রী বা সহকারী বলতে পারো। দুজনে মিলে নির্দিষ্ট জায়গায় পৌঁছান। কাগজপত্র মিলিয়ে মৃতদেহ স্ট্রেচারে তোলা হয়। সাদা চাদরে ঢাকা, মাথার দিকে নাম লেখা, ছোট ট্যাগ বাঁধা। সব কিছু নিয়ম মতোই ছিল। নার্সিংহোমের স্টাফরা দ্রুত কাজ শেষ করে দেয়, কারণ রাত বাড়ছিল। সরকারি দরজা বন্ধ করে লক চেক করে। তারপরে দুজনে গাড়িতে ওঠেন। কিছু দূর যাওয়ার পর সহকারী জানায় তার বাড়ির কাছেই
সে নেমে যাবে, কারণ বাকি রাস্তা তিনি একাই যেতে পারবেন। এমনটা আগেও হয়েছে, তাই ড্রাইভার রাজি হন। সহকারী নেমে যায়। তখন রাত প্রায় 1:15। রাস্তা পুরো ফাঁকা, হালকা কুয়াশা, শীতের ঠান্ডা হাওয়া কাচের ভেতরেও টের পাওয়া যাচ্ছিল। তিনি বলেন, গ্লাসবাহী গাড়ি চালানোর সময় এক ধরনের মানসিক চাপ থাকেই, কিন্তু এতদিনে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। গাড়ির পেছনের অংশ সম্পূর্ণ আলাদা, মাঝখানে ছোট্ট কাচের জানালা, চাইলে দেখা যায়, কিন্তু তিনি সাধারণত তাকান না। সেদিনও তিনি সোজা রাস্তার দিকে তাকিয়েই গাড়িটা চালাচ্ছিলেন। প্রায় 10 মিনিট যাওয়ার পর প্রথম অস্বাভাবিকতা টের পান। খুব হালকা একটা শব্দ, যেন লোহার ফ্রেমে কিছু ঠেকল। তিনি ভেবেছিলেন রাস্তার গর্তে পড়ে স্ট্রেচার একটু নড়ছে, তাই গুরুত্ব দেননি। কিন্তু মিনিট 2 পর আবার একই রকম শব্দ, এবার একটু স্পষ্ট, যেন ভেতর থেকে খুব আস্তে কেউ নড়ল। তার বুকের ভেতর অস্বস্তি তৈরি হয়, কিন্তু তিনি নিজেকে বোঝান মৃতদেহ নড়ে না। এটা নিশ্চিত, হয়তো স্ট্রেচারের চাকা ঠিকমতো লক করা ছিল না। তিনি রাস্তার পাশে গাড়ি থামান, নামেন, পেছনের দরজা খুলে দেখেন সব স্বাভাবিক। স্ট্রেচার ঠিক জায়গায়, চাদর ঢাকা, ভেতরে কোনো বিশৃঙ্খলা নেই। তিনি নিজের হাতের চাদরের ওপরে চাপ দিয়ে দেখেন শরীর স্থির। তারপর দরজা বন্ধ করে আবার রওনা দেন। এবার একটু দ্রুত চালাতে থাকেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তিনি লক্ষ্য করেন ড্যাশবোর্ডের ভেতরের আলো এক মুহূর্তের জন্য ম্লান হয়ে গেল, তারপর স্বাভাবিক। একই সঙ্গে পেছন থেকে খুব হালকা একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ শুনতে পান, এতটাই ক্ষীণ যে তিনি নিশ্চিত হন সত্যি শুনেছেন নাকি কল্পনা। তার হাত ঘেমে যায়, তবুও তিনি থামেন না, কারণ নির্জন রাস্তা, মাঝরাত, বেশি দাঁড়িয়ে থাকাও ঠিক না। প্রায় 5 মিনিট পর আবার অনুভব করেন গাড়ির ভারসাম্য যেন সামান্য বদলালো, যেন ওজন একদিকে সরে গেল। এবার তিনি রিয়ার ভিউ মিররে তাকান। কিছু বোঝা যায় না। ছোট কাচের জানলায় এক ঝলক দেখেন, সাদা চাদর আগের মতোই, কিন্তু তার মনে হয় মাথার দিকটা একটু উঁচু, যদিও নিশ্চিত হতে পারেন না। তিনি আবার গাড়ি থামান। দরজা খুলে দেখেন চাদরের একটা ভাঁজ যেন বদলে গেছে, কিন্তু এটা আগে কেমন ছিল তিনি মনে করতে পারেন না। তিনি নিজেকে বলেন এটা নিছকই রাস্তার ঝাঁকুনির ফল। দরজা বন্ধ করে দ্রুত গন্তব্যের দিকে এগোন। রাস্তার একটা নির্জন মোড় পার হওয়ার পর হঠাৎ ইঞ্জিন 1 সেকেন্ডের জন্য দম বন্ধ হয়ে যায়। গাড়ি ঝাঁকুনি খায়, তারপর নিজে থেকে স্টার্ট নেয়। ড্যাশবোর্ডে কোনো ওয়ার্নিং নেই, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তিনি স্পষ্ট অনুভব করেন পেছন থেকে যেন খুব আস্তে করে স্ট্রেচারের লোহার ডেল ধরল কেউ। একটা ঠক শব্দ হয়। তিনি আর পেছনে তাকান না, বুকটা ধড়ফড় করতে থাকে। অবশেষে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে লোকজনকে ডাকেন। তারা এসে দরজা খুলে স্ট্রেচার নামাতে গেলে একজন বলে চাদরটা কে সরিয়েছে, কারণ মুখের অংশ সামান্য উন্মুক্ত। তিনি অবাক হয়ে বলেন তিনি তো ছুঁয়েও দেখেননি শেষবার দরজা বন্ধ করার পর। সবাই ধরে নেয় রাস্তার ঝাঁকুনিতেই হয়েছে। পরিবারের লোকজন কান্নায় ব্যস্ত ছিল, তাই আর বিষয়টা নিয়ে আলোচনা করা হয়নি। কাজ শেষ করে তিনি গাড়ি নিয়ে ফেরেন, কিন্তু ফেরার পরও তার মনে হচ্ছিল গাড়ির ভেতরে এখনও সেই চাপা অনুভূতিটা রয়ে গেছে। গ্যারেজে পৌঁছে দরজা খুলে ভেতরটা আবার দেখেন, সম্পূর্ণ খালি, স্ট্রেচার ফাঁকা, কোনো চিহ্ন নেই। পরের দিন মেকানিক দিয়ে গাড়ি চেক করান। ইঞ্জিন, লাইট সব ঠিক, কোনো ত্রুটি ধরা পড়েনি। তারপরও তিনি কয়েকদিন অস্বস্তি কাটাতে পারেননি। বিশেষ করে রাতের নির্জন রাস্তায় গাড়ি চালানোর সময় তার বারবার মনে পড়ত সেই ঠক শব্দ আর ইঞ্জিনের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। তিনি বলেন তিনি যুক্তিবাদী মানুষ, জানেন মৃতদেহ নড়াচড়া করে না, শব্দ করে না, সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। হয়তো স্ট্রেচারের চাকা পুরো লক করা ছিল না, হয়তো বৈদ্যুতিক সংযোগের সামান্য ঢিলা ছিল, হয়তো তার নিজের ক্লান্তি আর রাতের নিস্তব্ধতা মিলে কানে ভুল শব্দ তৈরি করেছিল। কিন্তু 3টার সময় তিনি আজও ভুলতে পারেননি। প্রথমত তিনি একই ধরনের শব্দ দুবার শোনা, দ্বিতীয়ত ভেতরের লাইটের হালকা জ্বলে ওঠা নিভে যাওয়া, আর তৃতীয়ত গন্তব্যে পৌঁছে চাদরের ভাঁজ বদলে যাওয়া। এরপর বহু বছর কেটে গেছে। তিনি অসংখ্যবার লাশবাহী গাড়ি চালিয়েছেন, একা রাতের রাস্তা হয়ে গেছেন,
কিন্তু আর কখনো এমন অভিজ্ঞতা হয়নি। তবুও গভীর রাতে যখন নির্জন রাস্তায় গাড়ি চালাতে হয়, পেছনের সাদা স্ট্রেচার থাকে। তারপরে তিনি সেই কাজটা ছেড়ে দেন এবং বর্তমানে তিনি ট্রাক চালান। উনি লিখছেন, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে উনি বলেছেন পড়ে শোনাতে। ভালো থেকো অমিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে জিৎ, সেকেন্ড কমেন্ট করেছে রিকা, থার্ড কমেন্ট করেছে মুসলিমা খাতুন। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে দেবরাজ পাজা, রাকেশ, বিজন চৌধুরী, অঞ্জলি মণ্ডল, মানসী ব্যানার্জি, পাপড়ি দোলা, মিঠু দত্ত, সঙ্গীতা মজুমদার, অন্তিম সাইড মোমেন্ট, চৈতালি কুণ্ডু। তারপরে আরও কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, রনি মণ্ডল, মিলন নন্দী, চুমকি ঘোষ, মধুমিতা মণ্ডল লিখেছে গল্প, তোমার গল্প আমার ঘুমের ওষুধ। থ্যাংক ইউ। রিয়া ভ্লগস লিখেছে হ্যালো দাদা, কেমন আছো? আমি মিষ্টু। আমি আজকে ভালো নেই। আমার মেয়ের আজকে রাতে পায়ের আঙ্গুল কেটে গেছে। ব্যথায় খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। তোমরা সবাই মেয়েটার জন্য প্রে করো, তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় একদম। তারপরে কমেন্ট করেছে কৌস্তব, সুমন্ত দাস, গীতা গোস্বামী। তারপরে কমেন্ট করেছে সৌভিক মণ্ডল, অঞ্জলি মণ্ডল, রবি সামন্ত, কার্তিক সাহা, মধুমিতা মণ্ডল, অভিজিৎ মাঝি লিখেছে হ্যালো দাদা, আমার নামটা একবার নিও। আমার নাম অভিজিৎ, বাড়ি জামালপুর। হ্যালো অভিজিৎ। তারপরে কমেন্ট করেছে অসীম দাস, ইটস প্রিয়া। আকাশ মোবাইল রিপেয়ারিং লিখেছে দাদা আগের দিনও কমেন্ট করলাম কিন্তু নাম নিলে না। হ্যালো আকাশ, হয়তো চোখে পড়েনি। তারপরে কমেন্ট করেছে বিকি বাগচি, শিহাব শাফির উদ্দিন, রনি শাসমাল, সমীর সরকার, রবীন সামন্ত, পূর্ণ ঘোষ, সন্দীপ ফোর, মলি পাল, পারমিতা ধারা, বিশ্বজিৎ সর্দার আর কৃষ্ণেন্দু কামেলিয়া। জবা দেবী লিখেছে ঘটনাগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে আদিবা মিম, জয় দাস, মলয় চক্রবর্তী লিখেছে হ্যালো অমিত দা, তোমার শরীর এখন কেমন আছে? আর আজকের এপিসোডের দুটো ঘটনায় দুর্দান্ত লেগেছে। এমনি রেল স্টেশনের ঘটনা তো খুব ভালো হয়। একদম ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে কাকলি প্রামাণিক, রক্তিমা গুহ, ইজমালি কমেডি, অমিতা ঠাকুর, বিকাশ মুর্মু, শিল্পা চ্যাটার্জি, পায়েল বিজয়, দেবাশিস পণ্ডিত, রানা মালো, মধু, সুমিত ঘোষ, শান্ত ভাই। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।